দেখো, গুড মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং, ওয়েলকাম টু আরসি এডুকেশন। তো তোমরা জানো যে আমাদের 200 ইম্পর্টেন্ট যে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সিরিজ চলছে, তাতে আমরা পলিটি, স্ট্যাটিক, হিস্ট্রি এই তিনটে সাবজেক্ট আমরা পড়ে নিয়েছি আগেই। তো আজ থেকে আমরা জিওগ্রাফির 200 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করছি। হুম, এবং এই মোস্ট 200 ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের মধ্যে আজ আমরা প্রথম দিনে 50টি কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। নেক্সট বাকি আরো 3 দিনে আমরা বাকি 150 কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। এবং জেনে নাও যে এই যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো বিভিন্ন এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। তাতে তুমি স্টেট এক্সামে বসো বা তুমি সেন্ট্রাল এক্সামের ক্ষেত্রেও বসো, যে কোনো এক্সামের ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য এবং ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন থাকছে এই আমাদের ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, তো মনে রাখবে আজকে হচ্ছে পার্ট 1, যেখানে তোমরা সলিউশন পাচ্ছ এবং আমি এই অ্যান্সার গুলো তোমাদের সাথে ডিসকাশন করতে করতে আমি এই অ্যান্সার গুলো বলতে থাকবো। চলো, এরপর তোমরা একটু জেনে নাও যে আমাদের আরসি এডুকেশন, যেখানে আমাদের অনলাইন অফলাইন দুটো প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা ক্লাস পাচ্ছ। হুম, এবং তোমরা অনলাইনের মাধ্যমে ক্লাসের জন্য তো জানো যে আরসি এডুকেশন যে চ্যানেল রয়েছে আমাদের, সেটা ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পর এনরোলমেন্ট করতে হবে। তারপর তোমরা অ্যাপের মাধ্যমে সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে। যেখানে ডাব্লিউবিসিএস, কেপি, রেলওয়ে, নার্সিং, এই সমস্ত যাবতীয় ক্লাস তোমরা কম্পিটিটিভ এক্সামের পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও তোমরা আরো বিশদ তথ্য জানার জন্য নিচের যে নাম্বার দেওয়া আছে সে নাম্বার থেকে ফোন করো এবং ফোন করে আরো ডিটেলস তোমরা জেনে নাও। চলো, দেখো নিচের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ফোন করো, আরো ডিটেলস জেনে যাবে। এরপর তোমাদেরকে বলি যে অনলাইন ব্যাচগুলো কোন কোন ব্যাচগুলো তোমরা এই কোর্সের মাধ্যমে বা এই অ্যাপের মাধ্যমে পাবে। ডাব্লিউবিসিএস ক্লাস পাবে, কম্বাইন্ড ফাউন্ডেশন ক্লাস পাচ্ছ, এসএসসি স্পেশাল, সিজিএল, এমটিএস ক্লাস পাচ্ছ, এলপি, টেকনিশিয়ান, আরআরবি, এনটিপিসি, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত, ঝাড়খণ্ড টেট, ঠিক আছে, প্রাইমারি, ডাইনামিক ব্যাচ, বিএসসি নার্সিং, ডাব্লিউপি, কেপি কনস্টেবল, এই সমস্ত তোমরা ক্লাসগুলো পেয়ে থাকছো অনলাইনের মাধ্যমে। চলো আজকে আমরা ফার্স্ট কোয়েশ্চেনে চলে আসি, জিওগ্রাফির প্রথম কোয়েশ্চেন। ঠিক আছে, দেখো আমাদের কম্বাইন্ড ফাউন্ডেশন কোর্স অনলাইন ব্যাচ, এখানে টোটাল কোর্স ফিস থাকছে 1499 টাকা। চলো, দেখো ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আছে যে ভারতবর্ষের মধ্যে কটি পিন জোন রয়েছে। চলো, ভারতবর্ষের মধ্যে কটি পিন জোন রয়েছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবং মনে রাখবে যে এখান এই পিন জোন গুলো কোনগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে। হুম, যে কোন কোন গুলোকে পিন জোন বলা হয় এবং সেই পিন জোনগুলোর মধ্যে কি কি পিন জোন অবস্থিত। চলো আগে জেনে নাও যে আমাদের কটি পিন জোন রয়েছে। 3, 5, 8, 9। পিন জোন মানে কি? দেখো, পিন বলতে PIN মানে হচ্ছে পিন। হুম, তো এখানে পিন বলতে পোস্টাল ইন্ডেক্সড নাম্বার, যাকে আমরা বলবো পিন নাম্বার। পিন বলতে বোঝায় PIN, পিন অর্থাৎ পোস্টাল, ঠিক আছে, পোস্টাল ইন্ডেক্স নাম্বার। আচ্ছা, এখানে তোমাকে জানতে হবে যে পোস্টাল ইন্ডেক্স নাম্বার বা পিন কোড জোন কতগুলো রয়েছে এবং কত সালে এই পিনকোড জোন চালু হয়েছিল। পিনকোড জোন চালু হয়েছে 1972, 1972 সালে 15ই আগস্ট এই পোস্টাল ইন্ডেক্স নাম্বার বা পিনকোড জোন চালু হয়। ভারতবর্ষের মধ্যে টোটাল পিন জোনের সংখ্যা কত? দেখো, ভারতবর্ষের মধ্যে টোটাল পিন জোনের সংখ্যা হচ্ছে 9টি। 8+1, 8-এর সাথে 1 যোগ করবো আমরা, তাহলে 8টা কি? 8টা যে রয়েছে সেই 8টা হচ্ছে স্টেট। 8টা হলো বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে জানা যায় 8টি। আর বাকি যে একটি রয়েছে সেটা হচ্ছে আর্মি পোস্টাল সার্ভিস। ঠিক আছে, 8টা হলো স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, এবং এই একটি রয়েছে সেটা হচ্ছে আর্মি পোস্টাল সার্ভিস, আর্মি পোস্টাল সার্ভিস। তাহলে টোটাল জোন কতগুলো?
নটি রয়েছে টোটাল জোন। হুম, বুঝা গেল? আচ্ছা চলো, এখানে একটা জিনিস মনে রাখবে, যেমন আমরা যদি পিন নাম্বার সম্পর্কে যদি আমরা জানি, যেমন 6টা ডিজিট থাকে, 742133, সাপোজ ধরো এই নাম্বারটা আমরা বললাম, তো এই নাম্বার মধ্যে এই 7 হচ্ছে জোন, 7 হচ্ছে জোন বলা হয়, 4 হচ্ছে সাব জোন, ঠিক আছে, আর এই দুই দুই নাম্বার হচ্ছে শর্টিং জোন, আর বাকি যে 3টা নাম্বার থাকে সেটা হচ্ছে পোস্ট অফিস নাম্বার, ঠিক আছে। চলো তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ভারতবর্ষের কটি পিন জোন? 9টি রয়েছে টোটাল পিন জোন। চলে আসো পরবর্তী কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলা আছে, দেখো যে ভারতবর্ষের আহ আচ্ছা, কোয়েশ্চেন দেওয়া আছে যে ভাগীরথী আর অলকানন্দার কোথায় মিলিত হয়। দেখো আমাদের গঙ্গার যে 5টি প্রয়াগ রয়েছে, সেই 5টি প্রয়াগ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই 5টি প্রয়াগের মধ্যে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, হুম, দেখো 3টে প্রয়াগ দেওয়া আছে। এখন আমাকে বলো যে ভাগীরথী আর অলকানন্দা মিলিত হয়ে কোন প্রয়াগটি তৈরি করেছে। চলো তাড়াতাড়ি অ্যান্সার দাও। ঠিক আছে, কোন 5টি প্রয়াগ রয়েছে দেখো। আচ্ছা তাহলে আমরা 5টা প্রয়াগ কি কি? বিষ্ণু প্রয়াগ, নন্দ প্রয়াগ, কর্ণ প্রয়াগ, দেব প্রয়াগ। হুম, বিষ্ণু প্রয়াগ, কর্ণ প্রয়াগ, নন্দ প্রয়াগ এবং দেব প্রয়াগ। এরপর একটু জেনে নাও যে কোন প্রয়াগটা কি বলা হয়। হুম, ঠিক আছে, কোন প্রয়াগটা কি বলা হয়। দেখো প্রথমে দেখো আমরা পড়বো বিষ্ণু প্রয়াগ। বিষ্ণু প্রয়াগ কার সাথে কার মিলনস্থল? বিষ্ণু প্রয়াগ হচ্ছে অলকানন্দা আর ধৌলি গঙ্গা। হুম, বিষ্ণু প্রয়াগ হচ্ছে অলকানন্দা আর ধৌলি গঙ্গার সাথে মিলনস্থলকে বলা হয় বিষ্ণু প্রয়াগ। হুম, 1 নম্বরে আমরা জানলাম। 2 নম্বরে আমরা জানবো কি? 2 নম্বরে আমরা জানবো নন্দ প্রয়াগ। নন্দ প্রয়াগ মানে কি? দেখো নন্দ প্রয়াগ কার সাথে কার যোগ? এটা হচ্ছে অলকানন্দা আর নন্দাকিনী। হুম, অলকানন্দা আর নন্দাকিনী এই দুটো নদীর মিলনস্থল হচ্ছে নন্দপ্রয়াগ, ঠিক আছে। এরপর আমরা জানবো কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগ বলতে কি? দেখো কর্ণপ্রয়াগ মানে হচ্ছে যেখানে অলকানন্দা আর কার সাথে, অলকানন্দার সাথে পিন্ডার গঙ্গা, তার যে মিলনস্থল তাকে আমরা বলবো কর্ণপ্রয়াগ। রুদ্রপ্রয়াগ মানে কি? স্যার রুদ্রপ্রয়াগ মানে হচ্ছে যে যে প্রয়াগ অলকানন্দা আর মন্দাকিনী এই দুটো প্রয়াগের সাথে মিলিত হয় সেটা বলা হয় রুদ্রপ্রয়াগ। আর লাস্ট যে প্রয়াগটা রয়েছে সেটা হচ্ছে দেব প্রয়াগ। এটা হচ্ছে ভাগীরথী আর অলকানন্দা এই দুটো নদীর মিলনস্থলের যে প্রয়াগ সৃষ্টি হয়েছে এটা নাম হচ্ছে দেব প্রয়াগ। হুম, চলো তাহলে আমরা দেখো 5টা প্রয়াগ জানলাম, এবং এই 5টা প্রয়াগ কোথায়। প্রথমে প্রাথমিক যে প্রয়াগ সেটি রয়েছে বিষ্ণু, এবং শেষ যে প্রয়াগটির নাম সেটি হচ্ছে দেব প্রয়াগ, ঠিক আছে। চলো তাহলে অ্যান্সার কি হবে? ভাগীরথী, অলকানন্দা, দেব প্রয়াগ। 2 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন চলে আসো, ভারতবর্ষের মোট আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা কত? চলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সংখ্যা কতগুলো রয়েছে? ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সংখ্যা কত? প্রথমে আমি বলি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে কি? যে সমস্ত এয়ারপোর্টের মাধ্যমে আন্তর্জাতিক বিমান ওঠানামা হয় সেই সমস্ত এয়ারপোর্ট হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাছাড়াও ডোমেস্টিক এয়ারপোর্ট রয়েছে। হুম, কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সংখ্যা হচ্ছে 34, 34টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সংখ্যা রয়েছে। এর মধ্যে কোয়েশ্চেন আসে যে কোন এয়ারপোর্টটা সব থেকে বৃহত্তম বা লার্জেস্ট এয়ারপোর্ট? কোন এয়ারপোর্টটা হচ্ছে সব থেকে বৃহত্তম বা লার্জেস্ট এয়ারপোর্ট? লার্জেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোনটা? এটা হলো ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং এটা রয়েছে কোথায়? এটি নিউ দিল্লির মধ্যে অবস্থিত ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঠিক আছে। চলো কোয়েশ্চেন আসতে পারে ফার্স্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোনটা বা প্রথম বিমানবন্দর কোনটা, ঠিক আছে, এটাও অনেক সময় কোয়েশ্চেন আসে, ঠিক আছে। দেখো যদি প্রথম বিমানবন্দর বলে তাহলে হচ্ছে মুম্বাই জুহু বিমানবন্দর, ঠিক আছে, মুম্বাই জুহু
জুহু বিমানবন্দর। এটা হচ্ছে প্রথম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 আমরা পেলাম। লার্জেস্ট এয়ারপোর্ট সম্পর্কে জানলাম, ফার্স্ট এয়ারপোর্ট সম্পর্কে জানলাম। ঠিক আছে, পাটনা যে এয়ারপোর্ট সেটা আছে কোথায়? এটা অবস্থিত বিহারে, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা কোথায় আছে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত। চলো নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে এসো। নেক্সট কোশ্চেন বলা আছে যে ভারতবর্ষের কয়লা খনিগুলো কত সালে জাতীয়করণ হয়? ঠিক আছে, কয়লা খনিগুলো কত সালে জাতীয়করণ হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি হয় 1973, 1973 সালে এই খনিগুলো বা মাইনিং ন্যাশনালাইজেশন হয়। ঠিক আছে, 1973 সালে হচ্ছে ব্যাঘ্র প্রকল্প চালু হয়েছিল 1973 সালের মধ্যে। 1973 কবে? ডেট হচ্ছে 1 মার্চ। চলে এসো 6 নম্বর কোয়েশ্চেন। এখানে বলা আছে দেখো যে ভারতবর্ষে কোন রাজ্যে সর্বাধিক আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা রয়েছে? ঠিক আছে, আন্তর্জাতিক বিমানবন্দরের সংখ্যা সব থেকে বেশি রয়েছে উত্তরপ্রদেশ, ইউপিতে। ঠিক আছে, কতগুলো? 6টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সংখ্যা রয়েছে। নেক্সট চলে আসো পরবর্তী কোয়েশ্চেন। বলা আছে যে পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে কি হিসাবে? দেখো, পূর্ব কলকাতা জলাভূমি একটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নয়, এটি বায়োডাইভার্সিটি সাইটও নয়। ঠিক আছে, পর্যটন কেন্দ্র বলা যেতে পারে, কিন্তু ঘোষণা করা হয়েছে এই জলাভূমিকে একটি রামসর সাইট। ঠিক আছে, একটি রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, রামসর কোন ক্ষেত্রে দেওয়া হয়? রামসর শুধুমাত্র ওয়েটল্যান্ড বা জলাভূমির ক্ষেত্রেই এই সাইটকে অন্তর্গত করা হয়। আচ্ছা, কোথা থেকে বা কোন সম্মেলনের পর এটি দেওয়া শুরু হয়েছে? এটি 1971, 1971 খ্রিস্টাব্দে একটি কনভেনশন বসে। কোথায় কনভেনশন বসে? ইরানে একটি কনভেনশন বসছে। সেই কনভেনশনের কত তারিখে বসে? 2 ফেব্রুয়ারি এই কনভেনশন বসে। আর এই 2 ফেব্রুয়ারি বসে, তাই এই দিনটাকে বলা হয় ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডেও বলা হয়। তাই এই দিনটাকে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডেও বলা হয়। ঠিক আছে, কবে? এই 2 ফেব্রুয়ারি দিনটিকে। ঠিক আছে, এবং ভারতবর্ষের মধ্যে বিভিন্ন জলাভূমিকে এই রামসর সাইটের মধ্যে মর্যাদা প্রাপ্ত দেয়। এখন রামসর সাইটের সংখ্যা কত? কোশ্চেন আসতে পারে। রামসর সাইটের সংখ্যা হচ্ছে 89। বর্তমানে রামসর সাইটের সংখ্যা হচ্ছে 89। বর্তমানে ইউনেস্কো সাইটের সংখ্যা হচ্ছে কত? 43। ইউনেস্কো সাইটের সংখ্যা বর্তমানে। ন্যাশনাল পার্কের সংখ্যা কত? 106টি রয়েছে ন্যাশনাল পার্কের সংখ্যা বর্তমানে। বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা কত? 18টা রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভের সংখ্যা। ঠিক আছে, চল তাহলে অ্যান্সার কি হলো? 7 নম্বর কোশ্চেন, অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক, চলো সবাই অ্যান্সার ঠিক দিচ্ছ। বাহ, নিরাজ, ঠিক আছে, ভবেশ, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন দেখো। মধ্যপ্রদেশের নেপানগর এটি কিসের জন্য বিখ্যাত? হুম, আচ্ছা, মধ্যপ্রদেশের নেপানগর এটি কিসের জন্য বিখ্যাত? লৌহ ইস্পাত শিল্প, চিনি শিল্প, বস্ত্রবয়ন শিল্প এবং নিউজ প্রিন্ট শিল্প। দেখো, এই কোয়েশ্চেনটা আমরা ইন্ডাস্ট্রি থেকে আলোচনা করেছি। লৌহ ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত কোন কোন অঞ্চল? যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রানীগঞ্জ, দুর্গাপুর। হুম, ঝাড়খণ্ডের মধ্যে গুরুত্বপূর্ণ অঞ্চল রয়েছে বোকারো, ধানবাদ। হুম, উড়িষ্যার মধ্যে, উড়িষ্যার মধ্যেও রয়েছে। এগুলো হলো লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। চিনি শিল্পের জন্য বিখ্যাত হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশ চিনি শিল্পের জন্য বিখ্যাত। বস্ত্রবয়ন শিল্পের জন্য বিখ্যাত কোথায়? গুজরাটের আমেদাবাদ। হুম, গুজরাটের আমেদাবাদ বস্ত্রবয়ন শিল্পের জন্য বিখ্যাত। এছাড়াও দক্ষিণ ভারতে রয়েছে কোয়েম্বাটুর, বস্ত্রবয়ন শিল্পের জন্য বিখ্যাত। এবং নিউজ প্রিন্টের জন্য বিখ্যাত হচ্ছে মধ্যপ্রদেশের নেপানগর। 8 নম্বর কোয়েশ্চেন, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। চলে আসো 9 নম্বর কোয়েশ্চেন। দেখো, কোয়েশ্চেন বলা আছে যে ভারতের সর্বাধিক অভ্র উৎপাদনকারী রাজ্য কোনটি? ঠিক আছে, অভ্র উৎপাদনকারী রাজ্য, সব থেকে বেশি অভ্র উৎপাদন করতে পারে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ স্টেটকে কি বলা হয়? অন্ধ্রপ্রদেশকে বলা হয়
ডিমের ঝুড়ি, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশ। অর্থাৎ 9 নম্বর কোয়েশ্চেন, অপশন ডি। 10 নম্বর কোয়েশ্চেন দেখো, বলা আছে যে উত্তোলনের পরিমাণ এবং গুণমান অনুসারে ভারতের প্রাচীনতম ও সমৃদ্ধ কয়লা খনি অঞ্চল কোনটি? সমৃদ্ধশালী কয়লা খনি অঞ্চল হচ্ছে রানীগঞ্জ। কোথায় অবস্থিত? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত প্রাচীনতম এবং সমৃদ্ধশালী কয়লা খনি। আচ্ছা, ভারতের পশ্চিম উপকূলের মধ্যে অবস্থিত বন্দর নয় কোনটি? দেখো এখানে আমাদেরকে জানতে হবে যে ভারতবর্ষের মধ্যে দুটো উপকূল রয়েছে এবং সেই দুটো উপকূলের মধ্যে দুটো বন্দর রয়েছে। দুটো উপকূলের মধ্যে একটা রয়েছে ইস্টার্ন কোস্ট, এক একদিকে রয়েছে ইস্টার্ন কোস্ট, আর একদিকে রয়েছে কি ওয়েস্টার্ন কোস্ট। হ্যাঁ, এবং এই দুই কোস্টের মধ্যেই বন্দর অবস্থিত। ইস্টার্ন কোস্টের মধ্যে কি কি বন্দর অবস্থিত দেখে নাও একবার। ইস্টার্ন কোস্টের মধ্যে যে বন্দরগুলো অবস্থিত তা হচ্ছে কলকাতা, হলদিয়া বন্দর, পারাদ্বীপ রয়েছে উড়িষ্যাতে। এরপরে চলে আসো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে ভাইজাক, বিশাখাপত্তনমের মধ্যে। তারপরে চলে আসো তামিলনাড়ু, তামিলনাড়ুর মধ্যে রয়েছে চেন্নাই বন্দর, এছাড়াও রয়েছে এন্ডোর বন্দর। এই সমস্ত বন্দরগুলো রয়েছে পূর্ব উপকূল, মানে হলো বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত বন্দর। চলে আসছি এরপর ওয়েস্টার্ন কোস্ট। ওয়েস্টার্ন কোস্ট মানে হচ্ছে পশ্চিম উপকূল। এখানে দেখো কি কি বন্দর রয়েছে। এখানে গুজরাটের মধ্যে বন্দর রয়েছে। তারপরে চলে আসবো মহারাষ্ট্রের মধ্যে নবসভা বন্দর, জওহরলাল নেহরু বন্দর, গোয়াতে রয়েছে, কেরালাতে রয়েছে কোচিন, ঠিক আছে, কান্ডালা রয়েছে গুজরাট। হুম চলো তাহলে এখানে দেখো কান্ডালা, নবসেবা আর কোচি, এই তিনটা বন্দরে রয়েছে কোথায়? ওয়েস্টার্ন কোস্টের মধ্যে, অর্থাৎ পশ্চিম উপকূলের মধ্যে। বাট পারাদ্বীপ রয়েছে উড়িষ্যায়, মানে এটা হলো পূর্ব উপকূল। ঠিক আছে, চলো 11 নম্বর কোয়েশ্চেন, অপশন ডি। চলে আসো 12 নম্বর কোয়েশ্চেন। বলা আছে দেখো যে ভারতের গভীরতম এবং ভূমিবেষ্টিত সুরক্ষিত বন্দর কোনটি? সব থেকে গভীরতম এবং ভূমি স্থলবেষ্টিত সুরক্ষিত বন্দর। কলকাতা বন্দর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত, চেন্নাই বন্দর তামিলনাড়ুতে রয়েছে। এবং ভারতবর্ষের মধ্যে মেজর সিপোর্টের সংখ্যা কত, এটাও কোয়েশ্চেনে আসে। দেখো মেজর সিপোর্টের সংখ্যা হচ্ছে 13। মেজর সিপোর্টের সংখ্যা হলো কত? 13টি রয়েছে মেজর সিপোর্ট। ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সংখ্যা কত? 34। বিশাখাপত্তনম বন্দর ভাইজাগ বা অন্ধ্রপ্রদেশের মধ্যে অবস্থিত। ঠিক আছে, পারাদ্বীপ রয়েছে উড়িষ্যায়। তাহলে দেখো গভীরতম ভূমিবেষ্টিত বন্দরের নাম হচ্ছে বিশাখাপত্তনম বন্দর, এবং এটি কোথায় রয়েছে? অন্ধ্রপ্রদেশ, এপি। হুম অন্ধ্রপ্রদেশ অর্থাৎ এপি। চলো পরবর্তী কোয়েশ্চনে চলে এসো। নেক্সট কোয়েশ্চন দেখো 13 নম্বর কোয়েশ্চন। আচ্ছা, ভারত কফি প্রধান ক্রেতা কোন দেশ? ভারত থেকে কফি, দেখো কফি উৎপাদনের সব থেকে দক্ষিণ ভারতের কর্ণাটক হচ্ছে কফি উৎপাদনের সব থেকে বেশি, হ্যাঁ, সব থেকে বেশি উৎপাদন করতে পারে ভারতবর্ষের মধ্যে। তামিলনাড়ু, কর্ণাটক এই অঞ্চলে নীলগিরি সংলগ্ন অঞ্চল। এবং এই যে কফি, এটা রপ্তানি করে কোন দেশে সব থেকে বেশি? ঠিক আছে, দেখো রপ্তানি করে ইতালিতে। ইতালি, জার্মানি, রাশিয়া, ফ্রান্স, এই সমস্ত দেশে রপ্তানি করে। সব প্রায় 50% বা 50% কফি রপ্তানি করে ইতালির মধ্যে। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 13, অপশন বি। দেখে নাও আমাদের ব্যাংকিং যে ব্যাচ চলছে, আইবিপিও, আইবিপিএস পিও এবং ক্লার্ক, আইবিপিএস আরআরবিপিও ক্লার্কের ব্যাচ চলছে, যেটা তোমরা 1499 টাকার মধ্যে পেয়ে যাচ্ছ। এবং এখানে সমস্ত কিছু কোর্স ফিচার্স তোমরা পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, এবং মক টেস্ট পেয়ে যাবে, ওই 6 দিন ক্লাস পেয়ে যাবে। অনলাইনের মাধ্যমে তোমরা ক্লাস পাচ্ছ, এবং কন্ট্যাক্ট করার জন্য নিচের নাম্বার থেকে তোমরা ফোন করে নাও। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো। বলা আছে যে ভারতবর্ষের বৃহত্তম বা ভূপ্রকৃতির স্থানে বৈশিষ্ট্য অনুসারে বদভূমির ভূপ্রকৃতি যে স্থানে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, এটা দেখতে পাওয়া যায় চম্বল উপত্যকা। চম্বল উপত্যকা মানে কোথায়? মধ্যপ্রদেশ। এখানে বদভূমির ভূপ্রকৃতি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন। ভারতে ইস্পাত শিল্পের প্রধান বাধা কি? ইস্পাত শিল্প বলতে লৌহ ইস্পাত শিল্প। শ্রমিক সংক্রান্ত সমস্যা, এটা প্রধান বাধা নয়। আকরিক নিম্ন গুণমান, এটাও নয়। বিদ্যুতের অপ্রতুলতা, এটাও নয়।
এর মেন যে বাধা সেটা হচ্ছে কোক কয়লার অপ্রতুলতা, মানে অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 15। আচ্ছা নেক্সট পরবর্তী কোয়েশ্চেন চলে আসো। ভারতবর্ষের দীর্ঘতম পাইপ লাইন কোনটা? দীর্ঘতম পাইপ লাইনটা হচ্ছে কান্ডালা থেকে ভাটিন্দার পর্যন্ত। হ্যাঁ, দীর্ঘতম পাইপ লাইন হচ্ছে কান্ডালা থেকে ভাটিন্দা। কান্ডালা মানে কোথায়? গুজরাট। কান্ডালা থেকে ভাটিন্দা পর্যন্ত। ঠিক আছে, চলো, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 16। নেক্সট চলে আসো 17 নম্বর কোয়েশ্চেন। বৃহত্তম কৃষি খামার কোথায় রয়েছে? বৃহত্তম কৃষি খামার রয়েছে সুরটগড়। ঠিক আছে, সুরটগড়। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার, এটা হচ্ছে কৃষি খামার। আচ্ছা, সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশন কোথায় রয়েছে? খড়গসালা ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন, খড়গসালাতে অবস্থিত, মহারাষ্ট্র। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। চলে এসো 19 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা, নীল বিপ্লবের সাথে যুক্ত, নীল বিপ্লবকে ইংরেজিতে নীল বিপ্লব, ব্লু রিভলিউশন, হর্টিকালচার উদ্যান পালনের সাথে, না ফুল চাষ চাষ ফ্লোরিকালচার, মৎস্য চাষ ইংরেজিতে বলা হয় পিসিকালচার, রেশম চাষ ইংরেজিতে কে বলা হয় সেরিকালচার। আচ্ছা, কোন ক্ষেত্রের সাথে যুক্ত? দেখো, নীল বিপ্লব হচ্ছে এটি মৎস্য চাষ বা পিসিকালচারের সাথে যুক্ত। ঠিক আছে, চলো, পিসিকালচারের সাথে সম্পর্কিত হচ্ছে নীল চাষ বা নীল বিপ্লব। ঠিক, একদম ঠিক অ্যান্সার দিচ্ছ সবাই। চলে এসো 20 নম্বর কোয়েশ্চেন। বলা আছে দেখো, যে নিম্নলিখিতর মধ্যে কোনটি বিপ্লবের সাথে আহ ঠিক, ভারতের কোন রাজ্যে টার্সিয়ারি কয়লা সঞ্চয় সব থেকে বেশি আছে? টার্সিয়ারি কয়লা বা যেটি হচ্ছে প্রাচীনতম কয়লা, হ্যাঁ, তো প্রাচীনতম কয়লা সব থেকে বেশি সঞ্চয় আছে কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে, সেখানে এই কয়লার সমৃদ্ধতা বেশি রয়েছে। চলে এসো 21 নম্বর কোয়েশ্চেন। কোন রাজ্যে রাস্তার দৈর্ঘ্য সব থেকে বেশি? ঠিক আছে, রাস্তার দৈর্ঘ্য সর্বাধিক রয়েছে মহারাষ্ট্রের মধ্যে। অপশন নাম্বার সি। দেখো, আমরা ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে পড়েছি যে ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে 4 ধরনের ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে। একটা হচ্ছে রোডওয়ে, একটা রয়েছে রেলওয়ে, আর একটা রয়েছে রেলওয়ে, আরেকটা রয়েছে ওয়াটারওয়ে, আর একটা রয়েছে এয়ারওয়ে। এয়ারওয়ের মধ্যে আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সংখ্যা বললাম 34। কোয়েশ্চানে আসে রোডওয়ে থেকে কোয়েশ্চান আসে যে আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে দীর্ঘতম বা সব থেকে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ের কি নাম? NH-44, এটা হলো সব থেকে দীর্ঘতম। রেলওয়ের মধ্যে কোয়েশ্চান আসে যে রেলওয়ে জোন কতগুলো রয়েছে? 18টা রয়েছে রেলওয়ে জোন। ন্যাশনাল ওয়াটারওয়েজের মধ্যে কোয়েশ্চান আসে যে ভারতের সব থেকে দীর্ঘতম ন্যাশনাল ওয়াটারওয়েজের কি নাম? NW1, হচ্ছে সব থেকে দীর্ঘতম। আবার একটা কোয়েশ্চেন আসে যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কি, আর ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল কোন ক্ষেত্রের সাথে যুক্ত? দেখো, রোডওয়ের সাথে যুক্ত হচ্ছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজ, এটি যুক্ত। আর রেলের সাথে যুক্ত, রেলের সাথে যুক্ত হচ্ছে ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল বা হীরক চতুর্ভুজ যুক্ত রয়েছে। এটা কোয়েশ্চেনে আসে, মনে রাখবে। সোনালী চতুর্ভুজ হচ্ছে রাস্তা, আর ডায়মন্ড চতুর্ভুজ হচ্ছে রেল বা রেলপথের সাথে যুক্ত রয়েছে। চলে এসো 22 নম্বর কোয়েশ্চেন। দেখো, 22 নম্বর কোয়েশ্চেন আগে তোমাদের সাথে আলোচনা করি যে আমাদের গ্রুপ ডি, রেলের কিছুদিনের মধ্যে গ্রুপ ডি পরীক্ষা চলে আসবে। তো তোমরা অতি শীঘ্রই রেলের গ্রুপ ডির অনলাইন ব্যাচের মধ্যে এডমিশন হয়ে যেতে পারো। এবং হয়ে তোমরা কত টাকার মধ্যে এই কোর্স পাচ্ছ? 1249 টাকার মধ্যে তোমরা এই কোর্স পাচ্ছ। 6 মাস ডিউরেশন থাকছে। এডমিশন সংক্রান্ত হেল্পলাইনের জন্য নিচে তোমরা ফোন করো এবং আরো ডিটেলস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে চলে এসো। 23 নম্বর কোশ্চেন। আচ্ছা, বলা আছে যে ভারতের উপকূল কোন অংশটি নিমজ্জন ও উত্থান উভয়ে প্রকাশ করে থাকে?
দেখো এটি হচ্ছে মালাবার উপকূল। হুম, মালাবার উপকূল সব থেকে বেশি নিমজ্জন এবং উত্থান নিমজ্জিত এবং উত্থান হয়ে থাকে। দেখো এখানে আমরা একটু উপকূল সংক্রান্ত জেনে নিই। কোন উপকূলটিকে কি বলা হয়? আচ্ছা, আমাদের বঙ্গোপসাগর রয়েছে ডান দিকে, আর বাম দিকে রয়েছে আরবিয়ান সি। ডান দিকের মধ্যে কোন কোন রাজ্যগুলি উপকূল তীরবর্তী রাজ্য? উপকূল তীরবর্তী রাজ্য হচ্ছে কলকাতা, আহ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। পশ্চিম উপকূলের মধ্যে রয়েছে গোয়া, আহ গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া, কেরালা। এগুলো রয়েছে পশ্চিম উপকূলের মধ্যে। এরপর উপকূলগুলো দেখো আলাদা আলাদা নাম রয়েছে। যেখানে গুজরাট রয়েছে সেই উপকূলকে বলা হয় কাচ্ছ উপকূল। যেখানে কর্ণাটক রয়েছে সেই উপকূলকে বলা হয় কন্নড় উপকূল। যেখানে গোয়া এবং মহারাষ্ট্র রয়েছে সেই উপকূলকে বলা হয় কোঙ্কণ উপকূল। আর যেখানে কেরালা রয়েছে সেই উপকূলকে বলা হয় কি? সেটা হচ্ছে মালাবার উপকূল। এবং এই উপকূলেই বেশি নিমজ্জিত এবং উত্থাপিত হয়। ডান দিকে আমরা চলে আসছি। ডান দিকের মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা উপকূল। তারপর রয়েছে কি? অন্ধ্র উপকূল। তারপর রয়েছে করমন্ডল উপকূল। করমন্ডল উপকূল কোথায় রয়েছে? তামিলনাড়ুর মধ্যে রয়েছে। অন্ধ্র উপকূল অন্ধ্রপ্রদেশ, আর ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল উপকূল বা উড়িষ্যা উপকূল। ঠিক আছে, চলো তাহলে দেখো আমরা উপকূল সংক্রান্ত জেনে গেলাম। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে, সঠিক অ্যান্সার এ, 23 নাম্বার কোয়েশ্চেন। ভাষার ভিত্তিতে প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ কত সালে হয়? 1956, 1956 খ্রিস্টাব্দে। হুম, 1956 খ্রিস্টাব্দে। 24 কোয়েশ্চেন নাম্বার, কোয়েশ্চেন নাম্বার 24। চলে আসো 25। বলা আছে দেখো যে কোন প্রকল্পটি ভারতবর্ষের আন্ডারগ্রাউন্ড পাওয়ার হাউস রয়েছে? আন্ডারগ্রাউন্ড পাওয়ার হাউস রয়েছে একমাত্র নাথপা ঝাকরি। এটা রয়েছে হিমাচল প্রদেশের মধ্যে। নাথপা ঝাকরি যে প্রজেক্ট রয়েছে। সালাল প্রজেক্ট রয়েছে কোথায়? জম্মু এন্ড কাশ্মীর। চেনাব রিভার উপর রয়েছে সালাল প্রজেক্ট। ভাকরা নাঙ্গাল এই প্রজেক্টটি রয়েছে কার উপরে? শতদ্রু সাতলেজ রিভার উপর রয়েছে ভাকরা নাঙ্গাল। হুম, দামোদর, দামোদর উপর যে প্রজেক্ট রয়েছে তার নাম হচ্ছে ডিভিসি বা দামোদর ভ্যালি কর্পোরেশন। 24 নম্বর কোয়েশ্চেন, অপশন বি। চলে এসো 26। বলা আছে দেখো যে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলের পূর্বতম নদী কোনটি? এখানে পূর্বতম নদীর নাম হচ্ছে মেচি। হুম, পূর্বতম নদীর নাম হচ্ছে মেচি। 27 নম্বর কোয়েশ্চেন, ভারতের প্রাচীনতম বন্দর কোনটা? দেখো এখানে আমাদেরকে জানতে হবে যে বন্দরের মধ্যে সব থেকে প্রাচীনতম বন্দর কোনটা। সব থেকে প্রাচীনতম বন্দর নাম হচ্ছে কলকাতা বন্দর। এখন বর্তমানে যার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। এটাই হচ্ছে সব থেকে প্রাচীন। অর্থাৎ 27 নম্বর কোয়েশ্চেন, অপশন বি। আর পরের কোয়েশ্চেন চলে এসো। দেখো বলা আছে যে 2011 সালের সেন্সাস, 2011 জনগণনা, এবং সেখানে পশ্চিমবাংলার সাক্ষরতা কত পার্সেন্ট, লিটারেসি হার কত পার্সেন্ট? 28 নাম্বার কোয়েশ্চেন, বলো তাড়াতাড়ি। পশ্চিমবাংলার সাক্ষরতা হার কত পার্সেন্ট? দেখো এখানে পশ্চিমবাংলার সাক্ষরতা রয়েছে 77, অর্থাৎ 77% রয়েছে সাক্ষরতার হার। ঠিক আছে, চলো। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন, কলকাতাতে ভারতে প্রথম মেট্রো রেল কখন চালু হয়? কলকাতাতে আমাদের ভারতবর্ষের মধ্যে মেট্রো জোন অবস্থিত। কলকাতাতে আমাদের ভারতবর্ষের মধ্যে ইস্টার্ন রিজিনের হেডকোয়ার্টার অবস্থিত। হুম, আচ্ছা, ইস্টার্ন রিজিনের হেডকোয়ার্টার অবস্থিত, মেট্রো জোনের হেডকোয়ার্টার অবস্থিত। এবং মেট্রো রেল প্রথম চালু হয়েছিল কত সালে? 1984, 24 অক্টোবর। 1984, 1984 খ্রিস্টাব্দে 24 অক্টোবর কলকাতাতে প্রথম মেট্রো রেল সূচনা হয়। চলে আসো পরবর্তী কোয়েশ্চেন। দেখো বলা আছে যে ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি এর হেডকোয়ার্টার কোথায়? এনআরএসসি, এনআরএসসি রিমোট সেন্স ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি এর হেডকোয়ার্টার হচ্ছে হায়দ্রাবাদ।
অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, হায়দ্রাবাদে অবস্থিত। আচ্ছা, নেক্সট পরবর্তী কোয়েশ্চেন। দেখো, বিপাশা যে নদী যে রাজ্যগুলির মধ্যে প্রবাহিত হয়েছে, বিয়াস বা বিপাশা নদী, সিন্ধু নদীর একটি উপনদী হচ্ছে বিয়াস। হ্যাঁ, শতদ্রু, চেনাব, চন্দ্রভাগা, বিপাশা, ইরাবতী। হুম, তো এর মধ্যে বিপাশা নদীটি প্রবাহিত হয়েছে পাঞ্জাব আর হিমাচল প্রদেশের মধ্য দিয়ে। ঠিক আছে, চলো 31 কোয়েশ্চেন নাম্বার অপশন সি। যে এই জন্য পাঞ্জাবকে বলা হয় ল্যান্ড অফ 5 রিভার, পঞ্চ নদীর ভূমি বলা হয়। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন দেওয়া আছে, দেখো কাকড়াপাড়া যে সেচ প্রকল্প, এটি যে নদীর উপরে গড়ে উঠেছে? কাকড়াপাড়া রয়েছে তাপি নদীর উপরে। এবং তাপি নদী কোথায় রয়েছে? তাপি নদী রয়েছে গুজরাটের মধ্যে। হুম, এবং এই নদী একটি পশ্চিম বাহিনী নদী। নর্মদা, তাপ্তি এই দুটো হচ্ছে পশ্চিম বাহিনী নদী। গোদাবরী এটি দক্ষিণ ভারতের মধ্যে সব থেকে দীর্ঘতম, এবং এই নদীটি পূর্ব বাহিনী নদী। এবং দক্ষিণ ভারতের এই গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। ঠিক আছে, এবং মহানদী কোথায় দিয়ে প্রবাহিত হয়েছে? মহানদী ম্যাক্সিমাম উড়িষ্যা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে মহানদী। যার উপরে তোমরা জানো যে একটি প্রকল্প রয়েছে হীরাকুন্ড প্রকল্প, এবং এর উপরে যে একটি বাঁধ রয়েছে, এই বাঁধটির নাম হচ্ছে হীরাকুন্ড বাঁধ, এবং যেটি সব থেকে লংগেস্ট বা দীর্ঘতম ড্যাম হিসেবে পরিচিত। কোয়েশ্চেন নাম্বার 32 অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 33 বলা আছে, দেখো যে পশ্চিম ঘাট পর্বতের মধ্যে একটি গ্যাপ। দেখো, দক্ষিণ ভারতের তিনটে গুরুত্বপূর্ণ গ্যাপ রয়েছে যেটি পশ্চিম ঘাট পর্বতের মধ্যেই অবস্থিত। একটি রয়েছে ভোরঘাট, আরেকটা রয়েছে থলঘাট, আরেকটা রয়েছে পলঘাট গ্যাপ। ঠিক আছে, মহারাষ্ট্র, নাসিক, পুনে, মহারাষ্ট্রের মধ্যে নাসিক এবং পুনের মধ্যে অবস্থিত যে গ্যাপ, এই গ্যাপটির নাম হচ্ছে ভোরঘাট গ্যাপ। 33 অপশন এ। চলে এসো পরবর্তী কোয়েশ্চেন। আচ্ছা, বলা আছে, দেখো ভারতে পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? পরিকল্পনা কমিশন হচ্ছে ভারতবর্ষের সংবিধানে এটি একটি অসাংবিধানিক সংস্থা। 5 ইয়ার প্ল্যানিং, 5 ইয়ার প্ল্যানিং। এবং এই 5 ইয়ার প্ল্যানিং 1950 খ্রিস্টাব্দে প্রাক্তন প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু প্রথম পরিকল্পনা কমিশন সূচনা করে। বর্তমানে এই 5 ইয়ার প্ল্যানিং নেই, এর পরিবর্তে এসেছে নীতি আয়োগ। এর পরিবর্তে এসেছে নীতি আয়োগ। ঠিক আছে, সাল কত? 1950। এবং কার্যকরী কখন হয়? কার্যকরী 1951 থেকে। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত? 1951 থেকে 1956। শেষ পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল কত? 2011 থেকে 2016। এটা হচ্ছে শেষ। কতগুলো পরিকল্পনা কমিশন নেওয়া হয়েছিল? দ্বাদশ বা 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল। তো 34, কোয়েশ্চেন নাম্বার 34। চলে এসো 35। আচ্ছা, বলা আছে, দেখো যে ভারতের প্রথম আদমশুমারি হয় কত সালে? আদমশুমারি মানে হচ্ছে সেন্সাস। দেখো, প্রথম জনগণনা শুরু হয় লর্ড মায়োর সময়কালে, মানে কত সালে? 1871 খ্রিস্টাব্দে লর্ড মায়ো যখন গভর্নর ছিল, সেই সময় ভারতবর্ষে প্রথম জনগণনা শুরু হয়। কিন্তু তার 10 বছর পর 1881 সাল থেকে পূর্ণাঙ্গ জনগণনা। ঠিক আছে, পূর্ণাঙ্গ জনগণনা মানে প্রতি 10 বছর অন্তর অন্তর জনগণনার যে কার্যক্রম সেটি নির্ধারিত হয়। ফার্স্ট জনগণনা 1871 খ্রিস্টাব্দে। পরের কোয়েশ্চেন কি দেওয়া আছে, দেখো ভারতীয় শিল্পপতিদের প্রতিনিধিত্বের জন্য 1927 সালে
কোন সংস্থা গঠিত হয়? দেখো, এটি গঠিত হয়েছিল ইন্ডাস্ট্রি বা শিল্পপতিদের জন্য। যে সংস্থার নাম হচ্ছে FICCI। ফুল ফর্ম সম্পর্কে জেনে নাও, যে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফেডারেশন ফেডারেশন অফ ইন্ডিয়ান ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রশ্ন হচ্ছে যে এই যে FICCI পড়লাম, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? চলো আমাকে তাড়াতাড়ি অ্যান্সার দাও। এর হেডকোয়ার্টার নাম হচ্ছে নিউ দিল্লি। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। প্রশ্ন হচ্ছে এটি কত সালে গঠিত হয়? এটি 1927 সালে এটি গঠিত হয়। ঠিক আছে, 1927 সালে এটি গঠিত হয়। চলো দেখো, এরপর কোয়েশ্চেন আসতে পারে যে এই আমরা ASSOCHOM এটা যে পড়লাম, এটা কি? এটা হচ্ছে একটি ভারতের দিল্লিতেই অবস্থিত একটা বেসরকারি বাণিজ্যিক সংস্থা। এটিও একটি বেসরকারি বাণিজ্যিক সংস্থা। হুম। তো এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে অ্যাসোসিয়েটেড চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া। ASSOCHAM। এটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত এবং একটি বেসরকারি বাণিজ্যিক সংস্থা। ঠিক আছে, চলো তাহলে 36 নাম্বার কোয়েশ্চেন, অপশন সি। 37 নাম্বার কোয়েশ্চেন, গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া। ভারতবর্ষের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত সব থেকে বা দক্ষিণ ভারতে ফসলের গোলা কাকে বলা হয়? এখানে সব থেকে বেশি ধান উৎপাদিত হয় তামিলনাড়ু অঞ্চলে। হুম, কোথায় হয়? থাঞ্জাভুরের মধ্যে সব থেকে বেশি কি হয়? ধান উৎপাদন হয় এবং একে গ্রানারি অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। দক্ষিণ ভারতের শস্যাগার বলা হয়। এবং এই থাঞ্জাভুরে দক্ষিণ ভারতের বা ভারতবর্ষের সব থেকে প্রাচীনতম যে আহ নৃত্যের নাম হচ্ছে ভারতনাট্যম। সেই নৃত্যের উৎপত্তি হয় এই থাঞ্জাভুরে। কোয়েম্বাটুর, একে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। এখানে কাপড় উৎপাদন কল সব থেকে বেশি রয়েছে কোয়েম্বাটুরে। ঠিক আছে, চিকমাগালুর চিকমাগালুর যেখানে দক্ষিণ ভারতের মধ্যেই অবস্থিত। হুম, চিকমাগালুর। বেলগাঁও, এখানে একটা অধিবেশন বসে যে আইএনসি সেশনের, এবং এই আইএনসি সেশনের এই বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী যেখানে যোগদান করেছিলেন। ঠিক আছে, চলো তাহলে 37 অপশন বি। 38, দেখো 38 কি বলা আছে, যে দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী কোনটি? আচ্ছা, প্রথমে আমাকে জানতে হবে যে ভারতবর্ষের সব থেকে লংগেস্ট নদী কোনটি। ভারতবর্ষের সব থেকে লংগেস্ট নদীর নাম হচ্ছে গঙ্গা। গঙ্গার টোটাল দৈর্ঘ্য কত? গঙ্গার টোটাল দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার, ঠিক আছে, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রবাহিত হয়েছে 520 কিলোমিটার। হুম, এবং গঙ্গা আহ ভারতবর্ষের ক্ষেত্রে দীর্ঘতম এবং 5টি রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী। প্রায় 1625 কিলোমিটারের অধিক এর আহ দৈর্ঘ্য রয়েছে এই গোদাবরী নদী। ঠিক আছে, কোয়েশ্চেন আসতে পারে তাহলে দক্ষিণ ভারতের গঙ্গা গোদাবরীকে বলা হয়। দক্ষিণী গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণী গঙ্গা বলা হয় কাবেরী নদীকে বলা হয় দক্ষিণী গঙ্গা। এখানে একটি কনফিউজিং পয়েন্ট রয়েছে, এই কনফিউজিং পয়েন্টটা খুব ভালো করে মনে রাখবে। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে যে কোন কোন নদী দুটো গস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ভারতবর্ষের এমন দুটো নদী যে নাম হচ্ছে নর্মদা আর হচ্ছে তাপ্তি। এই দুটো নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কোয়েশ্চেন আসতে পারে যে ভারতবর্ষের কোন দুটো নদীর মধ্যে কর্কটক্রান্তি রেখা দুবার অতিক্রম করেছে? একটা হচ্ছে মাহি আর একটা হচ্ছে সুবর্ণরেখা নদী। 38 অপশন সি। চলে আসো 39।
কোশ্চেন নাম্বার 39 বলা আছে যে সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টার, সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টার ভারতবর্ষের মধ্যে কোথায় অবস্থিত? সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টার ভারতবর্ষের মধ্যে কোথায় অবস্থিত? এটি হচ্ছে ইউপি, উত্তরপ্রদেশের এলাহাবাদে অবস্থিত এই ট্রেনিং সেন্টার। বর্তমানে এর নাম পরিবর্তিত হয়ে প্রয়াগরাজ এর নতুন নাম হয়েছে। কোথায় অবস্থিত? এর অবস্থান হচ্ছে উত্তরপ্রদেশ এলাহাবাদ। আচ্ছা, পরবর্তী কোশ্চেন বলা আছে যে জীব বৈচিত্র্যের নিরিখে ভারতের কোন অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ? এটি হচ্ছে পূর্ব হিমালয়। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, পূর্ব হিমালয় জীব বৈচিত্র্যের নিরিখে। 41। আচ্ছা, 41 যাওয়ার আগে আমরা অনলাইন ব্যাচ সম্পর্কে একটু জেনে নিই। দেখো, আমাদের অনলাইন ব্যাচ যেখানে তোমরা যে যে কোর্স পাচ্ছ, কম্বাইন্ড ফাউন্ডেশন পাচ্ছ, নার্সিং এএনএম জিএনএম, পিএসসি স্পেশাল, ডাব্লিউপি কেপি 100 ডেজ, এসএসসি স্পেশাল, রেলওয়ে গ্রুপ ডি আর রেলওয়ে এনটিপিসি, কোর্স ফি কত থাকছে? 1499 টাকা থাকছে কোর্স ফিজ। এখন প্রশ্ন হচ্ছে 41, অরণ্যের সর্বাধিক পরিমাণ কোন রাজ্যে বেশি? দেখো, এখানে অরণ্যের পরিমাণ হিসেবে আমরা দুভাবে জানবো, একটা হচ্ছে পার্সেন্টেজ, অর্থাৎ শতকরা অনুসারে, আরেকটা আমরা জানবো কি হিসেবে, আরেকটা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল অনুসারে কোন রাজ্য বেশি। যদি প্রশ্ন আসে এরিয়া হিসেবে তাহলে অবশ্যই অ্যান্সার দেবে মধ্যপ্রদেশ। যদি প্রশ্ন আসে যে শতকরা অনুসারে বেশি তাহলে অ্যান্সার দেবে মিজোরাম। ঠিক আছে, তো এখানে অ্যান্সার কি হবে? অপশন এ মধ্যপ্রদেশ। চলো, আচ্ছা, কোশ্চেন আসতে পারে যে ভারতে কোন ধরনের বৃক্ষ সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী যে বৃক্ষ রয়েছে সেটি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, গ্রীষ্মকালীন ক্রান্তীয় পর্ণমোচী বৃক্ষের অরণ্য। মধ্যপ্রদেশ এরিয়া অনুসারে, মিজোরাম হচ্ছে পার্সেন্টেজ অনুসারে। আচ্ছা, কোশ্চেন আসতে পারে যে কত পার্সেন্ট এখানে বনভূমি রয়েছে মিজোরামে? 85%-এরও অধিক এখানে বনভূমি রয়েছে। 42, ভারতবর্ষের প্রথম পরমাণু শক্তি কেন্দ্র চালু হয়েছে কত সালে বা কোথায়? দেখো, মহারাষ্ট্রের তারাপুর, এটি হচ্ছে ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। কোশ্চেন আসতে পারে ভারতের সব থেকে লার্জেস্ট পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোনটি? লার্জেস্ট হচ্ছে কুদানকুলাম, এবং এটি কোথায় আছে? এটি তামিলনাড়ুর মধ্যে অবস্থিত কুদানকুলাম। 42, অপশন সি। চলো, পরে কোশ্চেন দেওয়া আছে যে যে বন্দরের মাধ্যমে ভারতের সব থেকে বেশি লোহা আকরিক রপ্তানি হয়? আচ্ছা, লৌহ আকরিক সব থেকে বেশি রপ্তানি হয় সেটা হচ্ছে মর্মাগাঁও বন্দর। মর্মাগাঁও বন্দর কোথায় আছে? গোয়ার মধ্যে অবস্থিত মর্মাগাঁও বন্দর। কান্ডালা হচ্ছে গুজরাট, মুম্বাই বন্দর মহারাষ্ট্র, কোচিন বন্দর কেরালার মধ্যে অবস্থিত। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভারতবর্ষ লোহা আকরিক কি জাপানকে রপ্তানি করে? হ্যাঁ, রপ্তানি করে। কোন বন্দর থেকে করে? সেটা উড়িষ্যার পারাদ্বীপ বন্দর থেকে রপ্তানি করে। 43 আমরা জানলাম। 44, দেখো, ন্যাশনাল গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল, যেটা আমরা পড়লাম যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে সোনালী চতুর্ভুজ, এটা কোন ক্ষেত্রের সাথে যুক্ত? এটা রোডওয়ে বা সড়ক পথের সাথে যুক্ত। প্রশ্ন হচ্ছে যে এর যে সড়ক পথের যে দৈর্ঘ্যটা সেটা কত কিলোমিটার দৈর্ঘ্য রয়েছে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজের টোটাল দৈর্ঘ্য? দেখো, এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হচ্ছে এখানে 5846, 5846 কিলোমিটার অঞ্চল রয়েছে। গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল মানে কি স্যার? গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে আমাদের ভারতবর্ষের 4টে সিটি, উল্লেখযোগ্য 4টা সিটির মধ্যে কি কি? একটা হলো দিল্লি, নেক্সট আমরা জানবো মুম্বাই, দিল্লি মুম্বাই, তারপর আমরা জানবো কলকাতা, কলকাতা, আরেকটা রয়েছে চেন্নাই। এই 4টি সিটি কে যে প্রজেক্টের মাধ্যমে বা যে প্রকল্পের মাধ্যমে যুক্ত করা হয়েছে এবং দেখতে কেমন? দেখতে চতুর্ভুজের আকার নিয়েছে, তাকে বলা হয় গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজ। অপশন কি হবে? অপশন হচ্ছে সি, অর্থাৎ 5846 কিলোমিটার। 45, কোয়েশ্চেন নাম্বার 45 হচ্ছে ভারতবর্ষের মধ্যে বৃহত্তম হ্রদ কোনটা? দেখো, কোয়েশ্চেন আসতে পারে যে বৃহত্তম লার্জেস্ট হ্রদ কোনটা? ভারতবর্ষের মধ্যে সব থেকে লার্জেস্ট হ্রদ কোনটা? ঠিক আছে, এখানে কোয়েশ্চেন দুভাবে আসতে পারে।
লার্জেস্ট বৃহত্তম ফ্রেশ ওয়াটার বা মিষ্টি জলের হ্রদ আসতে পারে। লার্জেস্ট, আবার কোয়েশ্চেন আছে লার্জেস্ট সল্ট ওয়াটার বা ব্র্যাকিশ ওয়াটার, এটাও কোয়েশ্চেন আছে। আবার কোয়েশ্চেন আছে যে ভারতবর্ষের মধ্যে লার্জেস্ট লংগেস্ট লেক কোনটা, এটাও কোয়েশ্চেন আছে। লংগেস্ট লেক, আবার কোয়েশ্চেন আছে যে ভারতবর্ষের মধ্যে আর্টিফিশিয়াল লার্জেস্ট লেক কোনটা, এটাও কোয়েশ্চেন আছে। তো দেখো লিখে নাও, সব থেকে বৃহত্তম ফ্রেশ ওয়াটার মিষ্টি জলের, তাহলে আমরা অ্যান্সার কি জানবো, উলার। হ্যাঁ, এটা হচ্ছে উলার। উলার কোথায় রয়েছে, উলার রয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরের মধ্যে রয়েছে। ঠিক আছে, যদি ব্র্যাকিশ ওয়াটার বলে তাহলে মনে রাখবে সম্বর। সম্বর কোথায় রয়েছে, সম্বর হচ্ছে রাজস্থানের মধ্যে অবস্থিত সম্বর, এটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার। যদি লেগুন বলে, লেগুন মানে হচ্ছে উপহ্রদ, তাহলে হচ্ছে চিল্কা। চিল্কা কোথায় রয়েছে, উড়িষ্যায় রয়েছে। যদি লংগেস্ট লেক বলে তাহলে মনে রাখবে ভেম্বানাদ কোয়াল, এটা কোথায় রয়েছে, অন্ধ্রপ্রদেশের মধ্যে রয়েছে, এটা হচ্ছে লংগেস্ট। যদি ভাসমান বলে তাহলে মনে রাখবে লোকটাক। লোকটাক কোথায় রয়েছে, মণিপুরের মধ্যে রয়েছে লোকটাক। যদি আর্টিফিশিয়াল বলে বা কৃত্রিম বলে তাহলে মনে রাখবে গোবিন্দ বল্লভ পন্ত সাগর। ঠিক আছে, চলো তাহলে 45 নাম্বার কোয়েশ্চেন, অ্যান্সার হচ্ছে বি। চলে আসি 46। আচ্ছা, কালো মাটি বা কালো মাটির অপর নাম কি, বা এই মাটিতে কোন চাষ ভালো হয়। দেখো, কালো মাটি দেখতে পাওয়া যায় দাক্ষিণাত্য অঞ্চলে বা লাভা গঠিত অঞ্চলে এই মৃত্তিকার সৃষ্টি হয়েছে। এই মৃত্তিকার অপর নাম হচ্ছে রেগুর মৃত্তিকা। হুম, ক্যালসিয়ামের পরিমাণ বা ক্যালসিয়াম সালফেটের পরিমাণ, এই ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ এই মৃত্তিকাতে সব থেকে বেশি রয়েছে, তাই দেখতে কালো। এবং লাভা গঠিত মৃত্তিকা। চাষ ভালো হয় কার্পাস বা তুলা চাষের জন্য সব থেকে প্রসিদ্ধ মৃত্তিকা হচ্ছে কালো মৃত্তিকা। 46, অপশন হচ্ছে ডি। চলে এসো 47। একমাত্র ভাসমান জাতীয় উদ্যান, শুধুমাত্র ভারতবর্ষের না, ওয়ার্ল্ডের মধ্যে অবস্থিত একমাত্র ভাসমান উদ্যান, যার নাম হচ্ছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। এটি কোন রাজ্যে অবস্থিত, এটি অবস্থিত মণিপুর রাজ্যের মধ্যে অবস্থিত, ভারতবর্ষের মধ্যে। তাহলে দেখো 47 কোয়েশ্চেন, অপশন এ। পৃথিবীর যমজ গ্রহ, যমজ গ্রহ বলতে টুইন সিটি, দেখতে একই রকম। হুম, এবং পৃথিবী থেকে যে গ্রহকে আমরা দেখতে পাই সেই গ্রহের নাম হচ্ছে কি, শুক্র। হুম, একে আমরা পৃথিবী থেকে দেখতে পাই। এমন দুটো গ্রহ যার মধ্যে কোনো উপগ্রহ নাই, সেটা হচ্ছে বুধ আর শুক্র। হুম, আচ্ছা, সব থেকে বেশি উপগ্রহের সংখ্যা সেটা হচ্ছে কি, শনি, সব থেকে বেশি। হুম, চলো, এখানে 48 হচ্ছে অপশন বি। 49, ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত। দেখো, ডানকান প্যাসেজ অবস্থিত হচ্ছে দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামানের মধ্যে অবস্থিত ডানকান প্যাসেজ। আন্দামান আর নিকোবরের মধ্যে যেটা অবস্থিত সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, এটা হচ্ছে আন্দামান আর নিকোবরের মধ্যে অবস্থিত। হুম, 49 কোয়েশ্চেন, অপশন বি। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন বলা আছে, দেখো রাজস্থানের যে বালিয়াড়ি গুলো, বালিয়াড়ির মধ্যে, রাজস্থানের যে বালিয়াড়ি রয়েছে, যেমন চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। এটি রাজস্থানের এক একটি চলমান বালিয়াড়িকে বলা হয় ধ্রিয়ান। এবং এই বালিয়াড়ির মধ্যে যে হ্রদ গুলো থাকে সেগুলোকে কি বলা হয়, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চলো, কোয়েশ্চেন নাম্বার 50, তাড়াতাড়ি অ্যান্সার দাও। ঠিক আছে, দেখো, এটি হচ্ছে রাজস্থানের মরুভূমির মধ্যে যে লবণাক্ত হ্রদগুলো রয়েছে, সেই লবণাক্ত হ্রদগুলোকে চলমান ভাষায় বলা হয়, তাদের স্থানীয় ভাষাতে বলা হয় ধাম। হুম, অর্থাৎ রাজস্থানের বালিয়াড়ির মধ্যবর্তী হ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় ধাম, আর বালিয়াড়িগুলোকে বলা হয় ধিয়ান। হুম, আর যে উপহ্রদ গুলো রয়েছে সেগুলোকে বলা হয় রণ অঞ্চল, যেমন কচ্ছের রণ অঞ্চল। ঠিক আছে, চলো, উপহ্রদ গুলোকে বলা হয় রণ।
আবার কোয়েশ্চেন আসতে পারে রোহি কি, রোহি ঠিক আছে, আসামের আসামের সমস্ত উপজাতির মধ্যে যে নিজস্ব একটি এক ধরনের সম্প্রদায়, সেটার নাম হচ্ছে রোহি, আসামের মধ্যে অবস্থিত। হুম, ঠিক আছে। বা এটা আমরা বলতে পারি যে উর্বর ভূখণ্ডের অংশকেও আমরা রোহি বলি। থর মরুভূমি বা থর মরুভূমির পূর্ব অংশে আরাবল্লী পর্বতমালা পর্যন্ত একটি আধা শুষ্ক সমভূমি রয়েছে, রাজস্থানের ভাষায় বাগার বলা হয়। হুম, এবং রোহি নামক উর্বর ভূখণ্ডের অংশ, এই রোহি, আবার রোহি বলা হয় যে উর্বর ভূখণ্ডের অংশকেও রোহি বলা হয়, যেটা মরুভূমি অঞ্চলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে ধাঁধ কি, ধাঁধ হচ্ছে হ্রদ, ধ্রিয়ান কি, ধ্রিয়ান হচ্ছে চলমান বালিয়াড়ি, রান হচ্ছে উপকূল অঞ্চল, যেমন হচ্ছে কচ্ছের রান উপকূল অঞ্চল, হম, গুজরাটের মধ্যে রয়েছে কচ্ছের রান, আর রোহি হচ্ছে উর্বর ভূখণ্ডের অংশ। ঠিক আছে, তাহলে চলো 50 নম্বর কোয়েশ্চন, অপশন এ। চলো, তাহলে দেখো আজকে আমরা এই 50টা কোয়েশ্চন এখানে আলোচনা করলাম আমরা, এবং সমস্ত কোয়েশ্চেন আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আলোচনা করলাম। হুম, এবং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন এসেছে, এবং ডাব্লিউবিসিএস মেন্সে, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি, ঠিক আছে, প্রিলিমস থেকে, এই সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা আজকে আলোচনা করলাম। নেক্সট পরের ক্লাসে আবার আমরা জিওগ্রাফি থেকে আবার আমরা কোয়েশ্চেন সম্পর্কে আলোচনা করব। এবং প্রত্যেকটি কোয়েশ্চেন মনে রাখবে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে আলোচনা করা আছে, তোমরা আপকামিং যে রিয়েল এক্সামে দেবে সেক্ষেত্রেও কাজে লাগবে এই সমস্ত কোয়েশ্চেন গুলো। চলো, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।